ফার্স্ট কোয়েশ্চন বলছে প্রোগ্রামটির আউটপুট কত হবে, একটু জটিল কিন্তু সহজ, আমি বুঝাই দিচ্ছি। এই এমসিকিউটা তুমি যদি বুঝো সি প্রোগ্রামিং এর তুমি 30% বুঝে যাবা। সবাই একটু মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটা দেখো, আমি একটা প্রোগ্রাম ভালোভাবে বুঝাবো, এই রিলেটেড যত প্রোগ্রাম আছে তুমি যেন সলভ করতে পারো, ঠিক আছে? সি প্রোগ্রামটা খেয়াল করো। আই নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, ভালো কথা দেখো। আই এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? 10 থেকে, মানে ইনিশিয়াল পার্ট কত? 10, ঠিক আছে? কত পর্যন্ত চলবে? 15 পর্যন্ত, রাইট? কন্ডিশন পার্ট কি? লুপটা চলবে হচ্ছে 15 পর্যন্ত। প্রতিবার কত করে বাড়তেছে? 2 করে। তার মানে 10-এর পরে কত হবে? 12, 12-র পরে 14, 14-র পরে 16 কি ভাই প্রিন্ট করবে না? কারণ লুপ চলবে 15 পর্যন্ত, 16-তে যাবে না, রাইট? এই জিনিসটা হচ্ছে আমার প্রোগ্রাম। এবার প্রোগ্রামে দেখো প্রথম শর্ত দিছে, শর্তটা হচ্ছে যদি আই এর ভ্যালু 12-র চেয়ে বড় হয়, এখানে চিহ্নটা হচ্ছে এরকম যে আই এর ভ্যালু কি 12-র চেয়ে বড়। খেয়াল করে দেখো, যদি কন্ডিশনটা খেয়াল করে দেখো, এখানে বলছে যদি আই এর ভ্যালু কি হয় 12-র চেয়ে বড় হয়, তাহলে প্রিন্ট করো আই এর মান এবং আই এর সাথে কি 1 যোগ হবে। নট অনলি আই এর মান, আই এর সাথে ভাইয়া 1 যোগ হবে। আমি কন্ডিশনটা আবারও বলতেছি, একটা লুপ চালাইছে, 10 থেকে শুরু হয়েছে, 14 পর্যন্ত চলবে, প্রতিবার 2 করে বেড়ে যাবে, এটা হচ্ছে লুপ। লুপের মধ্যে প্রথম যে শর্তটা দিছে সেটা হচ্ছে যে যদি আই এর ভ্যালু 12-র চেয়ে বড় হয়, এই অপারেটর দ্বারা আমরা কি বুঝি, যদি আই এর ভ্যালু কি হয় 12-র চেয়ে বড় হয়, তাহলে প্রিন্ট করো এবং আই এর সাথে 1 যোগ করে, নট অনলি আই এর মান, আই এর মানের সাথে 1 যোগ করে প্রিন্ট করবা। তাহলে দেখো তো এখানে প্রথম কত প্রিন্ট হবে? প্রথম হচ্ছে 10, আই এর ভ্যালু শুরুতে কত? 10, আই এর ভ্যালু ভাই শুরুতে হচ্ছে 10। এইখানে এসে কন্ডিশন চেক দিবে যে 10 কি 12-র চেয়ে বড়? উত্তর হচ্ছে না, কন্ডিশন মিলে নাই। যেহেতু কন্ডিশন মিলে নাই, তার মানে এই লাইন প্রিন্ট করবে না, এলসে যে কন্ডিশন আছে এই কন্ডিশনে এসে প্রিন্ট করবে। আমরা ইফ এলস পড়ছি, রাইট? কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা সি প্রোগ্রামে পড়েছি। ইফে আমি যে কন্ডিশনটা দিব, যে এই কন্ডিশনটা ট্রু হয় মানে সত্য হয়, তাহলে এই ব্লক কাজ করবে, যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে এলস ব্লক কাজ করবে। এখানে কন্ডিশনটা হচ্ছে যদি আই এর ভ্যালু 12-র চেয়ে বড় হয়, শুরুতে আই এর ভ্যালু 10, 12-র চেয়ে বড় না, তার মানে কন্ডিশন মানে নাই, এটা প্রিন্ট করবে না, সেকেন্ড লাইনে এসে প্রিন্ট করবে। সেকেন্ড লাইনে কি বলছে? i -1, শুরুতে আই এর ভ্যালু 10, 10 থেকে 1 চলে গেলে কত হবে? 9, তার মানে শুরুতে কত প্রিন্ট করবে? 9 প্রিন্ট করবে। 10-এর কারবার শেষ। এবার আই এর ভ্যালু 2 বেড়ে হয়ে যাবে হচ্ছে 12, ঠিক আছে? এবার 12 এসে এখানে চেক দিবে যে 12 কি 12-র চেয়ে বড় না, তার মানে আবার এই স্টেটমেন্ট প্রিন্ট করবে। 12 থেকে 1 চলে গেলে 11, তারপরে কত আই এর ভ্যালু হবে? 14, এখানে আই এর ভ্যালু 14 বসবে। 12 কি 14 বড়? 12-র চেয়ে কি 14 বড়? আনসার হচ্ছে হ্যাঁ, 12-র চেয়ে 14 বড়। তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে i + 1, 14-র সাথে 1 যুক্ত হলে কত হবে? 15। তার মানে এটার আউটপুট কত হবে? 9, 11, 15। কে বুঝো নাই অনুগ্রহ করে জানাবা, আমি আবারও বুঝিয়ে দিব। 9, 11, 15 এটা হচ্ছে সঠিক আনসার। কেমনে হলো? কেউ যদি না বুঝে থাকো অনুগ্রহ করে জানাও কেমনে হলো। কেউ যদি না বুঝে থাকো, শাওন, রিমন, ভালো আছি ভাইয়া। চার্ট গাইয়ে কে কে আসো আমি একটু দেখতে চেয়েছিলাম তোমাদেরকে, কে কে আসো চার্ট গাইয়ে। আজকে কিন্তু আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ড 2024 সালে এমসিকিউ সমাধান করতেছি, ঠিক আছে? এটা কে বুঝো না একটু অনুগ্রহ করে জানাবো, আমি পরবর্তী এমসিকিউ এ যাব। পরবর্তী এমসিকিউ এ আমি যাব। দেখো পরবর্তী এমসিকিউটা বলছে কি বলছে, যদি আই এর ভ্যালু মানে কন্ডিশন আগে এইটা ছিল, এটার পরিবর্তে যদি এই কন্ডিশনটা দেওয়া হয় তাহলে আউটপুট কত হবে? প্রশ্নটা বুঝতে পারছো? মানে যে এইখানে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশনটা হচ্ছে যে আই এর ভ্যালু 12-র চেয়ে বড় হইতে হবে, এখানে হচ্ছে এই কন্ডিশন। বলছে আমি যদি এই কন্ডিশনের পরিবর্তে এই জায়গায় এই কন্ডিশনটা দিই যে আই এর 12-র চেয়ে ছোট, আই এর ভ্যালুটা 12-র চেয়ে ছোট, যদি আমি এই কন্ডিশনটা দেই তাহলে আউটপুট কত হবে? কে বলতে পারবো? একটু দেখি তো, আমি তো প্রোগ্রামটা বুঝাই দিছি। সেম প্রোগ্রাম, এই যে আমরা একটু আগে যে প্রোগ্রামটা পড়ছি এইটা ভাইয়া সেম প্রোগ্রাম, জাস্ট এইখানে আগে বলছিল যে আই এর ভ্যালু 12-র চেয়ে বড়, এবার বলছে আই এর ভ্যালু 12-র চেয়ে ছোট। তাহলে এবার আউটপুট কত হবে? কে বলতে পারবা? একটু দেখি, কে বলতে পারবা? একটু দেখি,
কে বলতে পারবো একটু দেখি, যারা পারবা কমেন্ট করো, যারা না পারবা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো সেম লুপ কত থেকে শুরু হবে ভাই, 10 থেকে। প্রতিবার কত করে বাড়বে, 2 করে বাড়বে। তার মানে 10-এর পরে কত হবে, 12, 12-র পরে কত হবে, 14, 14-র পরে কত হবে, 16। কিন্তু ভাইয়া 16 হবে না, কারণ কি, কারণ বলে দিয়েছি লুপ 15 পর্যন্ত চলবে, 15-র বেশি যাবে না। এবার বলছে যদি আয়ের ভ্যালু 12-র চেয়ে ছোট হয়, আয়ের ভ্যালু যখন 10 তখন কি 12-র চেয়ে ছোট, তার মানে 10-এর সাথে 1 যোগ করে 11 প্রিন্ট করবে। আয়ের ভ্যালু কত, 12, রাইট। 12 কে 12-র চেয়ে বড় না, কন্ডিশন মিথ্যা, 12 বড় না, তার মানে কোথায় আসবে, এই কন্ডিশন মিথ্যা, তার মানে এইখানে চলে আসবে। 12 থেকে 1 চলে গেলে কত হবে, 11। পরে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 14, কন্ডিশন মিলে গেছে, রাইট। যে আয়ের ভ্যালু যদি 14 হয়, তাহলে 14-র চেয়ে কি 12 ছোট, কন্ডিশনটা কি মিথ্যা, রাইট। এখানে তুমি যদি আয়ের ভ্যালু 14 বসাও, 14-র চেয়ে 12 ছোট, কন্ডিশন মিথ্যা হয়ে গেছে, তার মানে 14 থেকে 1 বাদ দিলে কত হবে, 13। সঠিক আনসার কত, 11, 11, 13, এটা হচ্ছে সঠিক আনসার। কে বুঝো নাই একটু অনুগ্রহ করে জানাবো, যারা বুঝো নাই আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো প্রশ্ন বলছে যে এই সিনট্যাক্সের পরিবর্তে তুমি যদি এই সিনট্যাক্স বসাও, মানে এখানে বলা হয়েছিল যে আয়ের ভ্যালু 12-র চেয়ে বড়, এখন আমি বলবো আয়ের ভ্যালু 12-র চেয়ে ছোট, ঠিক আছে। আয়ের ভ্যালু তুমি যখন 10 দিবা শুরুতে, এখানে তুমি যদি 10 বসাও, 10-এর চেয়ে কি 12 বড়, কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে এই স্টেটমেন্ট কাজ করবে। এই স্টেটমেন্ট কি বলছে যে i+1, আয়ের ভ্যালু হচ্ছে 10, 10-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 11। পরে আয়ের ভ্যালু 2 বারে হয়ে যাবে 12, 12 এসে এখানে কন্ডিশন চেক দিবে, দেখবে কন্ডিশন মিথ্যা, তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে, 12 - 1 হচ্ছে 11। তারপরে আয়ের ভ্যালু 2 বারে হয়ে যাবে 14, এখানে 14 বসাইলে দেখবে যে কন্ডিশন মিথ্যা, তার মানে এই স্টেটমেন্ট কাজ করবে, 14 থেকে 1 চলে গেলে কত হবে, 13। এইটা হচ্ছে আমার আউট। বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। আল্লাহর রাস্তে বলেছিলাম আমি গত ক্লাসে যে এই টাইপের একটা কোয়েশ্চেন প্রতিটা বছরই আসে। আমি গতকালকে যখন ঢাকা শিক্ষা বোর্ড পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই চারটা একদম কণ্ঠস্থ করে নিবা। আমি চারটা আবারও লিখে দিচ্ছি, দেখো আমি চারটা কিন্তু ভাই আবারও লিখে দিচ্ছি। ডাটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, তারপর হচ্ছে মেমোরি স্পেস, যে মেমোরিতে কতটুকু জায়গা নেই, ঠিক আছে, মেমোরিতে কতটুকু জায়গা নেই। যদি ডাটাটা হয় ক্যারেক্টার টাইপের ডাটা, তার ফরম্যাট স্পেসিফায়ার %c, সেই মেমোরিতে জায়গা নেই হচ্ছে 1 বাইট। যদি ডাটাটা হয় হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, ফরম্যাট স্পেসিফায়ার হবে %d, মেমোরিতে জায়গা নেই 2 বাইট। যদি ডাটাটা হয় হচ্ছে ফ্লোয়ার টাইপের ডাটা, ফরম্যাট স্পেসিফায়ার %f, মেমোরিতে জায়গা নেই হচ্ছে 4 বাইট। যদি ডাটাটা হয় ডাবল টাইপের ডাটা, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার %lf, মেমোরিতে জায়গা নেই হচ্ছে 8 বাইট। ঠিক আছে, এবার কোয়েশ্চেনে চলে আসো। কোয়েশ্চেনে বলছে ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? এই যে ভাইয়া ডাবল ডাটা টাইপ, এটা ফরম্যাট স্পেসিফায়ার কি %lf। এটা কিন্তু ভাই ইফ নাই, lf, ঠিক আছে, এটাই lf। বুঝতে পারছো? বুঝতে পারছো? চারটা কিন্তু ভাই মুখস্থ করে নেবে। এই টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু প্রতি বছরই আসে। বলছে লুপে আয়ের মান 1 বৃদ্ধি করতে কি কি ব্যবহৃত হয়। দেখো আমি যদি লুপে আয়ের মান 1 ব্যবহৃত হয় তাহলে আমরা i++ এই স্টেটমেন্টটাও ব্যবহার করি, i = i+1 এই স্টেটমেন্টটাও ব্যবহার করি, i + 1 এই স্টেটমেন্টটাও ব্যবহার করি। দুইটার কথা একটাই। তুমি যদি লিখো এই এক্সপ্রেশন যে x + 5, এই এক্সপ্রেশনের মানে কি? এই এক্সপ্রেশনের মানে হচ্ছে x = x + 5। এখানে কি বলতেছি আমি, i + 1, এটা মানে কি? এটার মানে হচ্ছে i = i+1। বুঝতে পারছো? তাহলে i = i+1, i++ এটা ধরো কি বোঝায়, 1 বাড়তেছে, এই জিনিসটা বোঝায়। তার মানে সঠিক আনসার কি হবে? 3টাই হবে সঠিক আনসার। বুঝতে পারছি? তোমাকে যদি এই টাইপের একটা এক্সপ্রেশন দেই, তো y - 10, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে y = y - 10। মনে থাকবে? মনে থাকবে? y = y + 2 বলা যায় কথা, y + 2 বলা একই কথা সি প্রোগ্রামে। ঠিক আছে, মনে রাখবা এই সিনট্যাক্স গুলা, এই সিনট্যাক্স গুলা মনে রাখতে হবে। ঠিক আছে, আমি একটু আমার বিজ্ঞাপনটা থেকে তোমাদের ঘুরে নিয়ে আসি। যারা এসএসসি 25 ব্যাচ,
মানে টেস্ট পরীক্ষা দিচ্ছ বা দিয়ে ফেলছো তারা হচ্ছে যে রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবে। আমাদের রিভিশন কোর্সের ক্লাস কিন্তু আনলিমিটেড, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে। রিভিশন কোর্সে কি কি থাকবে বিস্তারিত দিয়ে দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নিবা। আমরা প্রথমে হচ্ছে পুরো আইসিটি বইটা রিভাইজ করব, অধ্যায় ভিত্তিক আমরা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ করব, বিগত সালে প্রশ্ন সমাধান করব, ডাউট প্রবলেম সলভ করব এবং হচ্ছে আনলিমিটেড মডেল টেস্ট দিব এবং হচ্ছে আনলিমিটেড ক্লাস। ঠিক আছে, একটু কষ্ট করে দেখে নিবা কি কি থাকতেছে। আর রিভিশন কোর্সের কোর্স ফি কিন্তু কমানো হয়েছে, 1000 টাকা না, এখন হচ্ছে মাত্র 500 টাকা দিয়ে রিভিশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। আর যারা 26 ব্যাচ আসো, বেসিক টু অ্যাডভান্স দরকার, তারা বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাবা। এটার কোর্স ফিও কিন্তু 500 টাকা। আবারও বলছি, যাদের রিভিশন কোর্স দরকার রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবা, যাদের বেসিক টু অ্যাডভান্স দরকার বেসিক কোর্সে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, দেখো প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোন মেমোরি? প্রসেসর, এই যে থিওরিটিক্যাল প্রশ্ন। ঠিক আছে, এখন ভাই দেখো, এই যে একটু আগে বলেছিলাম আননোন কিছু কোয়েশ্চেন থাকে, কারণ তোমাদেরকে সারা জীবন কোচিং এ, কলেজে, প্রাইভেটে, অনলাইন টিউটরে তোমাকে কি শিখায়? নাম্বার কনভার্সন শেখায়, কিভাবে তুমি অক্টাল থেকে বাইনারি কনভার্ট করবা, তোমাকে লজিক গেট শেখায়, তোমাকে HTML শেখায়, তোমাকে সি প্রোগ্রামিং শেখায়, তোমাকে কিন্তু কম্পিউটারের ভিতরে কি কি আছে, কোথায় কোনটা আছে, এগুলা কিন্তু এই থিওরি জিনিসগুলো এত ভালো করে বোঝাও হয় না, বইও এত ভালো করে দেওয়া নাই, তোমরাও ভালো করে পড়ো না। যেই কারণে এই টাইপের কোশ্চেন আনসার করতে গিয়ে তোমরা কিন্তু আটকে যাও। বলা হয়েছে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে হচ্ছে রেজিস্টার। এখন এইটা নিয়ে যদি আমি আলোচনা করতে চাই 2 ঘন্টা আলোচনা দরকার, যে কম্পিউটারের সিপিইউ এর ভিতরে কি কি থাকে, কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, হ্যাঁ, কোনটা দূরে বসে, কোনটা কাছে বসে, কেন বসে, কোনটার কাজ কি, এগুলো নিয়ে আলোচনা করলে 2টা ক্লাস দরকার। তবে এই টাইপের কোয়েশ্চেন যে আরেকবার রিপিট হবে এটার গ্যারেন্টি নেই। ঠিক আছে, বোঝানোরও কোনো কিছু নেই, মুখস্থ। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে যে মেমোরি, সেই মেমোরির নাম হচ্ছে রেজিস্টার, এটা একদম প্রসেসরের কাছে থাকে। ঠিক আছে, এইটা একটা ভালো কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা বলছে 0 থেকে 31 গণনা করতে রিপল কাউন্টারে ফ্লিপ ফ্লপ ব্যবহার হয় কয়টা? ফ্লিপ ফ্লপ কি, কে বলতে পারবা? ফ্লিপ ফ্লপ এই জিনিসটাকে কে বলতে পারবা? যারা বলতে পারবে না একটু কষ্ট করে নোট করে নাও। ফ্লিপ ফ্লপ হচ্ছে সেই জিনিসটাই আমরা যে ইলেকট্রনিক মেমোরি গুলা ব্যবহার করি। তোমার মোবাইলে যে রোম আছে, আমরা বলি না আমার রোম হচ্ছে 128 জিবি, মানে স্টোরেজ যেটা আছে, বা আমরা যদি এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করি, যে কোনো টাইপ ইলেকট্রনিক্স মেমোরি হোক না কেন, সেই মেমোরিতে তুমি কতটুকু ডাটা স্টোর করতে পারবা। তোমার মেমোরি কি 8 জিবি না 32 জিবি না 64 জিবি না 128 জিবি, কতটুকু জায়গা স্টোর করতে পারবা, সেইটা কাউন্ট করে হচ্ছে এই ফ্লিপ ফ্লপে। মনে রাখবা, একটা ফ্লিপ ফ্লপে 1 বিট জায়গা নেই, মানে 1 বিট হিসাবে কাজ করে। এরকম অনেকগুলা ফ্লিপ ফ্লপ নিয়ে একটা মেমোরি গঠিত হয়। একটা মেমোরিতে, ইলেকট্রনিক মেমোরিতে অনেকগুলা ফ্লিপ ফ্লপ থাকে, অসংখ্য ফ্লিপ ফ্লপ থাকে। একটা বিটকে একটা ফ্লিপ ফ্লপ বলা হয়। ঠিক আছে, ওকে। এবার বলছে 0 থেকে 31 গণনার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? আমি কি বলছি, যে একটা বিটের জন্য হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ, একটা ডাটা, একটা বিট, নট কোড। কোড আর বিটের মধ্যে পার্থক্য কি, এটা আগে একটু দেখো। কোড আর বিটের মধ্যে ভাইয়া পার্থক্য কি? কোড হচ্ছে 10110, অনেকগুলা বিট নিয়ে হচ্ছে একটা কোড। আর এইখানে যতগুলা ডিজিট আছে এগুলাকে বলা হয় হচ্ছে ভাইয়া বিট। এই হচ্ছে বিট আর কোডের মধ্যে পার্থক্য। আমি কিন্তু বিটের কথা বলছি। একটা বিট সমান হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ। তাহলে আমি যদি 0 থেকে 31 গণনা করতে চাই, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? কত পর্যন্ত গণনা করব? 31 পর্যন্ত। 31 এর বাইনারি কত? 31 এর বাইনারি হচ্ছে 5টা 1, তাই না? 31 এর বাইনারি কত? 5টা 1, রাইট? তুমি যদি 31 কে বাইনারিতে কনভার্ট করো তাহলে কত হবে? 5টা 1 হবে। এখানে ভাইয়া কয়টা বিট আছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা বিট আছে। তার মানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 5টা ফ্লিপ ফ্লপ লাগবে। যে কয়টা বিট হবে এই কয়টাই ফ্লিপ ফ্লপ লাগবে। আচ্ছা, এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে 100 গণনা করতে কয়টা ফ্লিপ ফ্লপ লাগে, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। 100টা ফ্লিপ ফ্লপ হতে কয়টা, 100 গণনা করতে কতটি ফ্লিপ ফ্লপ লাগবে, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। 100 গণনা করতে রিপল কাউন্টারে কতটি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে, একটু বলে দাও কষ্ট করে। 100 পর্যন্ত গণনা করতে কতটি ফ্লিপ ফ্লপ লাগবে, একটু কষ্ট করে বলে দাও।
একটু কষ্ট করে বলে দাও। 100 100 100 100 হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। 100 গণনা করতে কতটি ফ্লিপ ফ্লপ লাগবে? খুবই নর্মাল। 100 এর বাইনারি কত? 100 এর বাইনারি কত? 25 12 6 3 2 1 1 2 3 4 5 6 7, মানে 60টা ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ 100 এর বাইনারি হচ্ছে 60টা বিট। 100 এর বাইনারিতে কয়টা বিট? 1 2 3 4 5 6 7, 60টা বিট। তার মানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? 60টা ফ্লিপ ফ্লপ লাগবে। বুঝতে পারছি? ওকে, দেখো, ওয়েব ক্লায়েন্ট ব্যবহারের কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে? আমি একটা টেকনিক শিখিয়ে দিই এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে, মনে রাখবা। তুমি হচ্ছে ক্লায়েন্ট, তুমি যখন তোমার ওয়েব ব্রাউজারে যাবা, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইউসি মিনি, অপেরা মিনি, যে ব্রাউজারে যাও না কেন, তুমি যখন ব্রাউজারে গিয়ে কোনো কিছু সার্চ করবা, তার মানে হচ্ছে তুমি সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছ। আমি ইউটিউবে গিয়ে লিখতেছি, ভাই পরিমনির ভিডিও দাও। আমার ওয়েব ব্রাউজারে গিয়ে লিখতেছি, পরিমনির ভিডিও দাও। এই যে আমি ব্রাউজারকে রিকোয়েস্ট করতেছি, পরিমনির ভিডিও দাও, ব্রাউজার কি করবে? সার্ভার থেকে আমাকে পরিমনির ভিডিওটা ডাটাটা এনে দিবে। তার মানে কি, আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি। মনে রাখবা যে ক্লায়েন্ট ব্যবহারের কাছ থেকে ইনপুট নিয়ে যদি ওয়েব সার্ভারে কোনো কিছু পাঠায়, এটাকে কি বলা হবে? রিকোয়েস্ট বলা হবে। আমি সার্ভারকে রিকোয়েস্ট করতেছি, আমাকে এই তথ্যটা দাও। ঠিক আছে, এটাকে কি বলা হবে? রিকোয়েস্ট বলা হবে। ঠিক আছে, এটা কি বলা হবে? রিকোয়েস্ট। আর আপলোড কি? আপলোড হচ্ছে তুমি যদি কোনো সার্ভারে কোনো কিছু আপলোড করো, এটাকে বলা হবে হচ্ছে আপলোড। তোমার একটা ওয়েবসাইট আছে, তোমার ওয়েবসাইট সার্ভারে তোমার কোনো ভিডিও, কোনো অডিও, কোনো ছবি, কোনো টেক্সট আপলোড করতে চাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে আপলোড। আমরা যে ফেসবুকে ছবি আপলোড করি, এটাকে বলা হয় আপলোড। আমরা ফেসবুক থেকে কোনো কিছু ডাউনলোড যদি করি, এটাকে বলা হয় ডাউনলোড। সো আর যদি আমি আমার ওয়েব ব্রাউজার দিয়ে সার্ভারে কোনো কিছু জানতে চাই, সেইটা হবে হচ্ছে রিকোয়েস্ট। মনে থাকবে? উদ্দীপককে লাইন প্রদর্শন না করার কারণ কি আছে? আমরা একটু উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা কি বলছে? রফিক ল্যাব ক্লাসে একটা টেবিল তৈরির HTML কোড লিখে তৈরি করছে। ভালো কথা, একটা HTML কোড লিখছে, ব্রাউজারে প্রদর্শন করে দেখলো টেবিলের লাইন দেখাচ্ছে না। মানে সে একটা টেবিল তৈরি করছে, মনে করো টেবিলের লাইন দেখাচ্ছে না। টেবিলটা মনে করো এরকম, ডাটাগুলো আছে শুধু, মনে করো আশরাফ, রুল 101 201 30, এরকম মনে করো ডাটা আছে। কিন্তু এই যে টেবিলে যেরকম বর্ডার থাকে, যে এরকম যে বর্ডার থাকে, এই বর্ডার গুলা নাই। ঠিক আছে, এখন কেন নাই? সে কি মিস করছে? বলছে উদ্দীপকে লাইন প্রদর্শন না করার কারণ কি? কেন বলতো? কারণ সে বর্ডার 0 দিয়ে দিছে। আমি যখন বর্ডার ডিফল্ট 1 দেব, আমি যদি এখানে বর্ডার ডিফল্ট 1 দিতাম, তাহলে কিন্তু এই ডিফল্ট বর্ডারটা দেখাইতো। আমি বর্ডার 0 দেওয়ার কারণে বর্ডারটা দেখাই নাই। বুঝতে পারছি? বুঝতে পারছি? বুঝতে পারছি? আশা করছি বুঝতে পারছি। ওকে, নেক্সট দেখো, আবারও বিজ্ঞাপন চলে আসছে। বিজ্ঞাপন করে নতুন কোনো কিছু বলে নাই, শুধু একটা কথাই বলবো, যাদের রিভিশন কোর্স দরকার 25 ব্যাচ রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবা। যাদের বেসিক টু অ্যাডভান্স দরকার, তারা বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাবো। দেখো, ওয়েবসাইট পাবলিশ করতে কি প্রয়োজন বলো তো? একটা ওয়েবসাইট পাবলিশ করতে কি লাগবে? তুমি যদি একটা ওয়েবসাইট পাবলিশ করতে, ওয়েবসাইট পাবলিশের ধাপ কয়টা? 4টা ধাপ। ঠিক আছে, ওয়েবসাইট পাবলিশের ধাপ কি কি বলো তো? ওয়েবসাইট পাবলিশের ধাপ কয়টা? 4টা ধাপ। কি কি? তোমাকে কি করতে হবে? ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, রাইট? তোমাকে তোমার ডাটাগুলো সার্ভারে রাখতে হবে। তারপর হচ্ছে তোমার ওয়েব পেজগুলো ডিজাইন করতে হবে। তোমার ওয়েব পেজগুলো, তুমি যেই ওয়েব পেজগুলো রাখবা সার্ভারে, সেগুলো ডিজাইন করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে তোমার ওয়েবসাইটকে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে, মানুষের সাথে পরিচয় করাইতে হবে, গুগলকে পরিচয় করাই দিতে হবে। এই 4টে হচ্ছে ওয়েবসাইট পাবলিশের ধাপ। এখন বলছো ওয়েবসাইট পাবলিশ করতে কি প্রয়োজন হবে? এই যে প্রথমেই বলছি ডোমেইন প্রয়োজন হবে। তারপরে কি বলছে? হোস্টিং এর প্রয়োজন হবে। হাইপারলিংক না ভাইয়া, হাইপারলিংক হচ্ছে জাস্ট একটা HTML এর একটা ফর্ম, যেটাতে আমরা কি করি, কোনো টেক্সট বা ইমোজির সাথে কোনো একটা লিংক যুক্ত করি, এটাকে বলা হয় হাইপারলিংক। হাইপারলিংক কিন্তু ওয়েবসাইট পাবলিশের ধাপ না। ওয়েবসাইট পাবলিশের ধাপ কোনটি? এই যে 4টা হচ্ছে ভাই ওয়েবসাইট পাবলিশের ধাপ। তার মানে সঠিক আনসার কোনটা হবে? 1 আর 2 হচ্ছে সঠিক আনসার। বুঝতে পারছো? নেক্সট,
এক পেজ থেকে অন্য পেজে যেতে কোন ট্যাগ লাগে বলো তো? আমি যদি এক পেজ থেকে অন্য পেজে যাই, এই যে একটু আগে আমি কিন্তু বলেছি, মাত্রই বলছি যে তুমি একটা কোনো টেক্সটের সাথে একটা লিঙ্ক যুক্ত করে দিবে, তাহলে তুমি কোন ট্যাগ ব্যবহার করবে? সে ফর এক্সাম্পল তোমাকে বললো যে আইসিটি লেখাটার সাথে playWithICT.com এই ওয়েবসাইটে লিংক করে দাও, মানে এই থেকে আমি ডিরেক্ট এই পেজে চলে যাব। এটার জন্য আমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে, কে বলতে পারবো বলো তো দেখি? আমি কিন্তু আনসার বলে দিছি যে তুমি যদি একটা ট্যাগ থেকে আরেকটা লিঙ্কে ডিরেক্ট চলে যেতে চাও, তাহলে তুমি কোন ট্যাগ ব্যবহার করবা। মানে আরেকটু সহজ করে বলি, হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে বলো? হাইপার লিঙ্ক করি কোন ট্যাগের সাহায্যে বলো? তুহার রহমান, সায়েম শরীফ, বর্ষা, অ্যাঙ্কর ট্যাগ, এক্সাক্ট। এটার আনসার হচ্ছে ভাই অ্যাঙ্কর ট্যাগ। আমরা অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে হচ্ছে হাইপার লিঙ্ক করে থাকি, ঠিক আছে? ওকে, চ্যাটিং ও গ্রুপ এসএমএস ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন। আমি কিন্তু একটা কথা বলবো বলে, গ্রুপ কথাটা থাকলে তুমি যদি গ্রুপ কথাটা দেখতে পাও, তাহলে হচ্ছে মাল্টিকাস্ট। চোখ বন্ধ করে মাল্টিকাস্ট তাকিয়ে দিবা। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্টকে আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, ইউনিকাস্ট হচ্ছে সেন্ডারও একজন থাকবে, রিসিভারও একজন থাকবে, একজন ডাটা সেন্ড করবে, একজন ডাটা রিসিভ করবে, এটাকে কি বলা হয় হচ্ছে ইউনিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে একজনের ডাটা সেন্ড করবে, তার অধীনে যতজন সংযুক্ত থাকবে সবাই ডাটাটা দেখতে পারবে, এটা হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে? আমরা যখন টিভি দেখি, লাইভ সম্প্রচার দেখি, এক জায়গা থেকে সম্প্রচার হয়, আমরা সবাইকে দেখতে পারি, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে আমি যদি কিছু গ্রুপ অফ পিপলকে অ্যাক্সেস দিই, মনে করো আমার পেজে স্টুডেন্ট আছে হচ্ছে 35K, 35,000 জন থেকে আমি 100 জনকে অ্যাক্সেস দিলাম, যে 100 জন শুধু আমার ক্লাস করতে পারবে, এটাই হচ্ছে মাল্টিকাস্ট। এই যে গ্রুপ এসএমএস চ্যাটিং, এটাকে আমরা কি বলবো? মাল্টিকাস্ট বলবো, ঠিক আছে? মনে থাকবে, গ্রুপ এসএমএস, গ্রুপ কল, গ্রুপ ভিডিও কল, মানে আমি যখন গ্রুপে এনে লিমিটেশন করে ফেলবো যে সবাই অ্যাক্সেস পাবে না, এই 35,000 জন আমার পেজে আছে, সবাই অ্যাক্সেস পাবে না, এই 35,000 জনকে আমি 100 জনকে একটা গ্রুপে নিয়ে আসলাম, গ্রুপে নিয়ে আমি ক্লাস করাচ্ছি, এটাকে বলা হবে হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে? প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু কোন প্রজন্ম থেকে? প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক শুরু হচ্ছে 4র্থ প্রজন্ম থেকে। হ্যাঁ, তখন এই যে IPv4 আসছে এবং হচ্ছে IPv6 আসছে। IPv6 আসছে কিছুদিন হয়েছে, IPv4 আর হচ্ছে IPv6। এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। প্রোটোকল নেটওয়ার্ক শুরু হয়েছে কত? 4র্থ প্রজন্ম থেকে, মানে হচ্ছে 4th জেনারেশন থেকে। কোর্সের বিজ্ঞাপন আবার চলে আসছে, একটু বলেই দেই, যারা 25 ব্যাচ আসো রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবা, যারা হচ্ছে 26 ব্যাচ আসো বেসিক টু অ্যাডভান্স করতে ভর্তি হয়ে যাবা। কি কি আছে এগুলো একটু গ্রুপ থেকে জেনে নিও, পেজে এসএমএস দিলেই বলে দিবে কি কি আছে, ঠিক আছে? দেখো, আমরা হচ্ছে প্রথমে পুরো আইসিটি বইটা রিভাইজ করবো, অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভ করবো, যেটা হচ্ছে খুব দরকার। তুমি এতদিন যা পড়ার অনেক পড়ছো, এখন যদি তুমি অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভ করতে পারো, বিগত সালের প্রশ্ন সমাধান করতে পারো, তোমার অ্যাপ্লাস কেন মিস হবে? তারপরে তো টেস্ট পেপার সলভ আছেই, এবং আনলিমিটেড ক্লাস, মানে তোমাদের ফাইনাল পরীক্ষা পড়তো রিভিশন কোর্স ফি কিন্তু 1,000 টাকা না, এখন আরো কমানো হয়েছে, মাত্র 500 টাকা, ঠিক আছে? আর যাদের বেসিক টু অ্যাডভান্স দরকার, বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাও। দেখো পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বাস্তবায়িত হয় কোন গেটে? ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বাস্তবায়িত হয় কোন গেটে বলো তো? ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বাস্তবায়িত হয় দুইটা গেট দিয়ে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এই দুইটা গেটকে বলা হয় হচ্ছে সার্বজনীন গেট। কি বলা হয়? সার্বজনীন গেট। কেন সার্বজনীন বলা হয়? কারণ এই দুইটা গেট দিয়ে অন্য যে কোনো গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়। এই জন্য এই দুইটা গেটকে বলা হয় হচ্ছে সার্বজনীন গেট। তার মানে সঠিক আনসার কোনটা হবে? অপশনে ন্যান্ড নাই, তার মানে অপশন আনসার কোনটা হবে? নর হবে। মনে থাকবে, ন্যান্ড এবং নর গেট হচ্ছে কি? সার্বজনীন গেট। কারণ এই দুইটা গেট দিয়ে অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায়। ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বাস্তবায়িত হয় কোন গেট দিয়ে? ন্যান্ড এবং হচ্ছে নর। যেহেতু অপশনে নর আছে, এই জন্য আনসার কি হবে? নর হবে। মনে থাকবে। এই মাফ করে দিয়ে না, মাফ করে দিয়ে, এটা হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে, দেখেন আসলে আমি তোমাদেরকে পরীক্ষা করতেছিলাম, তোমরা মানে মনোযোগ আছে কিনা ক্লাসে। ঠিক আছে, একটু পরীক্ষা করতেছিলাম, তোমরা কি ঘুমাই গেছো না ক্লাসে আসো, মনোযোগ আছে কিনা একটু ভুল পড়াচ্ছিলাম। হ্যাঁ, এটা এক্স নর, রাইট। দেখো এটা হচ্ছে এক্স নর, তাই না? এটা হচ্ছে জিরো, তাহলে কি হবে? হ্যাঁ, এক্স ওর জিরো, তার উপর হচ্ছে নট, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা এক্স ওর বি এর সূত্র ব্যবহার করি তাহলে কি হবে? এক্স ওর
বি প্লাস হচ্ছে এ নট বি প্লাস হচ্ছে এ বি নট, এটা হবে তাই না? জিরোর সাথে এটা অ্যাড করলে এটা জিরো হয়ে যাবে, এটাকে যদি আমরা নট করি তাহলে এটা কি হবে? 1 হবে। তার মানে এ ইন্টু 1 মানে এ, এটার আনসার হচ্ছে এ ভাই। এখানে আমি কি করছি? এ এক্স অর বি এর ফর্মুলা ইউজ করছি। এ এক্স অর বি সমান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, ঠিক আছে? এ এক্স অর বি সমান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, ঠিক আছে? এখানে সূত্রটা ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা বলছে যদি জিরোর পরিবর্তে বি ব্যবহার করি তাহলে আউটপুট কি হবে? যদি তুমি জিরোর পরিবর্তে এখানে বি ব্যবহার করো, কি ব্যবহার করবা? বি ব্যবহার করো এখানে, তাহলে আউটপুট কি হবে? এ এক্স অর বি তার উপরে নট হবে এক্স নট বি। আমরা এ এক্স আবার ভুল করছি, আমি আবার ভুল করছি, এটা তো এক্স নট তাই না? আমি এনে এক্স এর ফর্মুলা কেন ইউজ করছি? এটা এক্স জড হবে। আচ্ছা দেখি, এটা আমি আবারও ভুল করছি, মাথা গেছে আমার। এক্স জড বি সমান কি হবে? এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, তাই না? এ বার 0 বার সমান কত হবে? 1, এটা 0 হয়ে যাবে। এ বারের সাথে 1 এড করলে এ বার হবে, এটা সঠিক আনসার ভাই, এ বার। ভুল ভুল, মাথা গেছে, মাথা গেছে আমার। দেখো এটা দেখো, এ এক্স এর সমান আমরা কি জানি? এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, ঠিক আছে? আই এক্স নট বি তো ডিরেক্টই আছে, এটার ফর্মুলাকে ইউজ করতে হয়। এই যে এ এক্স নট বি, এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার। সরি, এটা কারেক্ট আনসার না, কারণ এখানে হোল বার, এখানে কিন্তু ভাই হোল বার না। এটা কেন কারেক্ট আনসার না? কারণ এটা কিন্তু হোল বার হবে না, এ বার ডট বি বার হবে, এটা কারেক্ট আনসার, ঠিক আছে? ক হচ্ছে কারেক্ট আনসার, ক হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা আজ কি হয়েছে আপনার? আমি নিজেও বুঝতেছি না আমার কি হয়েছে আসলে, আমি নিজেও বুঝতেছি না আসলে কিছু। এটা দেখো 31 এর টুস কমপ্লিমেন্ট কত? এটা সবাই পড়ার কথা। 31 এর টুস কমপ্লিমেন্ট কত? এটা সবাই পড়ার কথা। দেখো 31 কে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে কত আসবে? 5 তো 1 আসবে। এটা হচ্ছে 31 এর বাইনারি। এটাকে কয় বিট নিতে হবে? 8 বিট। তার মানে সামনে আরো 3টা শূন্য দিয়ে তুমি 8 বিট বানিয়ে নিলাম, তাই না? এবার এটাকে 1 এর পরিপূরক করতে হবে, এবার তার সাথে 1 যোগ করে দাও, তাহলে 2 এর পরিপূরক পাওয়া যাবে। এই তো আনসার শেষ। এটা হচ্ছে আনসার। 3টা 1 4টা 0 1, 3টা 1 4টা 0 1, এটা হচ্ছে সঠিক আনসার। 31 এর টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট কেমনে করে? প্রথমে ওই ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করবা, তারপরে 8 বিটে বাইনারিতে কনভার্ট করবা, তারপরে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, জাস্ট 0 কে 1 1 কে 0, তার সাথে 1 যোগ করে দিবা, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন বলছে এর সমকক্ষ মান কত? এই টাইপের একটা হিবিজিবি প্রশ্ন দেই কোশ্চেনের মাথা গরম করার জন্য, তোমাদেরকে একটু টেকনিক শিখিয়ে দেই। এই টাইপের কোশ্চেনগুলো স্কিপ করে একদম শেষে আনসার করবে। এইগুলো তুমি যদি মাসে বা শুরুতে আনসার করো, মাথা কিন্তু এখানে চলে যাবে, সময়ও চলে যাবে, তখন কিন্তু কার মানে যখন দেখবে যে সময় চলে যাচ্ছে, মানে 5 মিনিট আছে 10টা এমসিকিউ এখনো দেখাইতে হবে, তখন কিন্তু ভাই তুমি এই যে আমার মতো ভুল করবে, যে একটু আমি যেভাবে ভুল করছি না, এই টাইপের ভুলগুলো তুমি করে আসবা, ঠিক আছে? সো এই টাইপের কোশ্চেনগুলো একদম শেষে, একদম শেষের আনসার করবো। দেখো বলছে এটা একটা বাইনারি ভ্যালু, আর সমকক্ষ মান কত? দেখো আমাকে হেক্সাডেসিমালেও নিতে হবে, অক্টালেও নিতে হবে, ডেসিমালেও নিতে হবে, দেখতে হবে কোনটাই গিয়ে আনসার মিলে। এটা হচ্ছে কি ভ্যালু ভাই? বাইনারি ভ্যালু। প্রথমে হচ্ছে আমরা কি করবো? হেক্সাতে নিব 4 বিট করে। 4টা 1 মানে কত? এফ। আর 101 মানে কত? 5। আনসার হচ্ছে 5F। হ্যাঁ, তার মানে এটা কারেক্ট আনসার। হেক্সাতে এই ভ্যালু আসে। অক্টালে দেখি, অক্টালে 3 বিট করে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, 137। হ্যাঁ ভাই, এটাও কারেক্ট আনসার। তারপরে দেখতে হবে ডেসিমালে 10 আসে কিনা। 95, 95 ডেসিমাল, তাই না?
ওয়ান কয়টা? 1 2 3 4 5, 2টা 3টা 4টা 5টা, 0 1 2 3 4 5 6। টু টু দি পাওয়ার 6 মানে কত? টু টু দি পাওয়ার 6 মানে কত? টু টু দি পাওয়ার 4 মানে 16, 16 32, 32 এখানে 64, এটা 0, এটা 16, এটা 8, এটা 4, এটা 2, এটা 1, 3 7 15, 15 আর 6 হচ্ছে কত? 21, 21 আর 4 25 আর 5 হাতের আছে 2, 3 9 95। হ্যাঁ ভাই, এটা ডেসিমাল 95 আসে, তার মানে সঠিক আনসার 3টাই হবে। ঠিক আছে। এবি প্লাস বিসি এর দ্বৈত পরিপূরক কোনটা? দ্বৈত পরিপূরক মানে কি, যে ওই ভ্যালুটা আসবে আর কি। দ্বৈত পরিপূরক কথাটার মানে সেম ভ্যালু। দ্বৈত পরিপূরক কথাটার মানে কি? সেম ভ্যালু। দ্বৈত পরিপূরক কথাটার মানে সেম ভ্যালু। যেহেতু এটার সেম ভ্যালু কোনটা? কোশ্চেনটা ভুল আছে এখানে একটু, এখানে ডাবল বার হবে। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, সঠিক আনসার হবে হচ্ছে এটা। এবি প্লাস বিসি এর সেম ভ্যালু কোনটা? সেম ভ্যালু হচ্ছে এটা, এবি প্লাস বিসি ডাবল বার। কারণ আমরা জানি এ ডাবল বার ইকুয়াল হচ্ছে এ। সেম ভাবে এবি প্লাস বিসি ডাবল বার সমান কি লেখা যায়? এবি প্লাস বিসি। বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো পরবর্তী প্রশ্ন। মানুষের মস্তিষ্কের মতো কাজ করা পদ্ধতিকে কি বলে? মানুষের মতো কাজ করে কে? নিউরাল সায়েন্স। এটা কিন্তু ভাই যে আইসিটি নাও পারে সেও পারে। এটা এগুলা তোমরা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে এটা করে এগুলো সকলে জানার কথা। মানুষের মস্তিষ্কের মতো হিউম্যান ব্রেইনের মতো কাজ করে হচ্ছে নিউরাল কম্পিউটার, নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল কম্পিউটার যাই বলো, মনে থাকবে নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এই যে আমরা এআই কে যাই দেই সে আনসার দিয়ে দেই, মানুষের মতোই করে কাজ করতেছে। তুমি আমাকে একটা প্রশ্ন করো, আমাকে আনসারটা দিতে টাইম লাগবে, কিন্তু এআই কে প্রশ্ন করো নিমিষে সে আনসার দিয়ে দিবে। চ্যাট জিপিটি, ডিপ সার্চ, রাইট, এগুলা নিউরাল নেটওয়ার্ক বলা হয়। এই যে এই কোয়েশ্চেনটা দেখো, এই যে আমি বলি না আননোন কোয়েশ্চেন, একটু বলো তো এই কোয়েশ্চেনটাকে আইসিটি না জিকে থেকে আসছে? বলো, জিকে থেকে আসছে না আইসিটি থেকে আসছে? কেউ বলবে এটা আইসিটি প্রশ্ন, এটা কেন দিছে? যে কোয়েশ্চেন করছে এটা কেন দিছে? ওই নিশ্চিত অনেক গালি গাইছে। স্টুডেন্টরা পরীক্ষার হল থেকে বের হয়ে এমন কোনো মানুষ নাই যে ওরা গালি দেয় না। চিটাগাং বোর্ডে যদি মনে করো স্টুডেন্ট থাকে 70K মানে 70,000 গালি দিছে, মনে করো 1,40,000 গালি দিছে। কারণ কেউ একটা থেকে দেয় নাই, সবাই 2টা করে গালি দিছে। 70,000 মানুষ যদি 2টা করে গালি দেয়, 140,000 গালি খাইছে হচ্ছে ওই বেড়ায় যে প্রশ্নটা করছে। কারণ এই টাইপের প্রশ্ন কেন আইসিটিতে দিবে? মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করছে? পাট। সে পাট নিয়ে গবেষণা করছে। এটা কি ভাই আইসিটির প্রশ্ন? আচ্ছা, কোন বইয়ে আছে আমার জানা নাই। কোন বইয়ে আছে? মাহবুর রহমান না মুজিবুর রহমান? দেখো পরে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে এআই এর ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কোনটার সাহায্যে? দেখো আজকে তুমি যদি চ্যাট জিপিটিকে তুমি যদি প্রশ্ন করো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, সে আজকে হয়তো ভুল আনসার দিবে, কিন্তু কয়েকদিন পরে সে কিন্তু ঠিকই সঠিক আনসার দিবে, কারণ সে শিখে ফেলবে। এআই এত তথ্য তার কাছে কিভাবে আসছে? সে ডাটা কালেক্ট করছে। চ্যাট জিপিটির কাছে এখন হিউজ ডাটা, এমন কোনো প্রশ্ন আনসার নাই সে নির্ভুলভাবে দিবে না। কিছু কিছু প্রশ্ন আছে সে হচ্ছে যে ভুল দেয়, তো আজকে সে ভুল দিচ্ছে, কালকে এগুলো সে ঠিকই সংশোধন করে দিয়ে দিবে। এই যে এআই এর কথা বলছে যে ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে কি বলে? এটাকে কি বলে বলো তো? এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সে কি করে এটাকে
সেকেন্ড বার লার্ন করে। যারা চ্যাট জিপিটি ইউজ করো তারা দেখবা যে চ্যাট জিপিটির পাশে যখন সে একটা আনসার দেয় উপরে লেখা থাকে যে তোমার আনসারটা পছন্দ হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা। যখন তুমি এখানে ডিসলাইক দাও তার মানে বুঝে যে আনসারটা হয় নাই, সে তখন এই আনসারটা নিয়ে আরো লার্ন করে। এইটাকেই বলা হয় হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এক পর্যায়ে গিয়ে সে সঠিক আনসারটা দেয়। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট কোনটি বলতো? আর একটা কথা আমি তোমাদেরকে সংক্ষেপে বলি, জীববিজ্ঞান যেখানে আছে, জীব যেখানে আছে, এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা চোখ বন্ধ করে দাগায় দিবা, ঠিক আছে? কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার যুক্ত থাকে, মানে সবগুলোর সাথে সবগুলো যুক্ত থাকবে? মনে করো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা, এটা একটা, এটা একটা, সবার সাথে সবাই কানেক্টেড। সবার সাথে সবাই কানেক্টেড। এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? সবার সাথে সবাই কানেক্টেড। এই টপোলজিটাকে কি বলা হয় বলতো? এই টপোলজিটাকে বলা হয় হচ্ছে ম্যাশ টপোলজি। রিং টপোলজি কিরকম? এই যে এরকম, এটাকে বলা হয় হচ্ছে রিং, রাইট? এটা কি বলা হয়? স্টার কোনটা? কেন্দ্রীয় একটা ডিভাইস থাকে, তার চারপাশে অন্য ডিভাইস থাকবে, এটাকে বলা হয় হচ্ছে স্টার টপোলজি, রাইট? ট্রি টপোলজি কোনটা? গাছের মতো, প্রথমে একটা টপোলজি থাকবে, ডিভাইস থাকবে, তার নিচে আরো কিছু থাকবে, তার নিচে আরো কিছু থাকবে, এটাকে বলা হয় ট্রি টপোলজি। আর একটা কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকে কোন টপোলজিতে? ম্যাশ টপোলজিতে, ঠিক আছে? কোন টপোলজি? ম্যাশ টপোলজি। আচ্ছা, এই যে আমি গত ক্লাসে বলেছিলাম, যারা গত ক্লাসটা করেছে তারা হয়তো জানো, আমি গত ক্লাসে বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়ে যে কিছু তার নিয়ে আলোচনা করছে, কিছু কেবল নিয়ে আলোচনা করছে, এদের বৈশিষ্ট্যগুলা, সুবিধা অসুবিধাগুলো ভালোভাবে পড়ে নেবে। এই টাইপের একটা এমসিকিউ প্রতি বছরই আসে। এই দেখো সিটাং বোর্ডেও আসছে, ঠিক আছে? এই যে তারের এটা কি ভিতর চিত্রতে বলেছি, এটার নাম হচ্ছে কোর, ঠিক আছে? আর এটা ব্যাস কত মাইক্রন? 60 মাইক্রন। প্রশ্ন করছে কুরকে ঘিরে থাকা বাইরের স্তরটার নাম কি? এই যে কুরকে ঘিরে থাকা যে বাইরের স্তরটা আছে, এই স্তরটা, এই স্তরটার নাম কি? কে বলতে পারবো? এটার নাম কি? ক্ল্যাডিং। ক্ল্যাডিং কি, জ্যাকেট কি, কন্ডাক্টর কি, ইনসুলেটর কি? একটু কষ্ট করে পড়ে নিবা, প্রত্যেকটা থিওরি একটু ভালোভাবে পড়ে নিবা। জ্যাকেট কি? যেটা বাহিরে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে তারটা, এটাকে বলা হয় জ্যাকেট। কন্ডাক্টর কি? ইনসুলেটর, কন্ডাক্টর মানে হচ্ছে তারটা। তারপরে ইনসুলেটর কি? এগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নিবা, ঠিক আছে? চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এই চিত্রের ক্ষেত্রে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি পাঠানো যায়। হ্যাঁ ভাই, এটা দ্বারা যে কোনো আদি তরঙ্গ রশ্মি পাঠানো যায়। স্বল্প দূরত্বে হাই স্পিড ট্রান্সমিশন না, কারণ এটা কত মাইক্রন? 60 মাইক্রন। স্বল্প দূরত্বে হাই স্পিড সম্ভব হবে না। এতে ব্যবহৃত প্রযুক্তির সহজ সুলভ হয়। হ্যাঁ, সহজ সুলভ হবে। তার মানে সঠিক আনসার কি হবে? 1 আর 3। এই থিওরিটিক্যাল পড়া তো, এগুলো হচ্ছে এইভাবে বুঝবা না তোমরা একটু কষ্ট করে। যতগুলো কেবল আছে, ফাইবার অপটিক্যাল কেবল, ডিশের কেবল, ওয়াইফাই তারের কেবল, যত ধরনের কেবল আছে, প্রত্যেকটা কেবলের বৈশিষ্ট্য এবং হচ্ছে যে সুবিধা অসুবিধাগুলো পড়ে নিবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর ক্লাস শেষ করার আগে আমি আবারও বলে নিচ্ছি, যাদের রিভিশন কোর্স দরকার রিভিশন কোর্সে ভর্তি হয়ে যাবা, যাদের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স দরকার তারা হচ্ছে বেসিক কোর্সে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ভাই এই এমসিকিউ কালকে কে ভাই? তুমি লামিশা, কালকের ক্লাসে কেমনে থাকবে? এটা হচ্ছে চিটাগাং বোর্ডের প্রশ্ন, কালকের ক্লাসে কেমনে থাকবে? একটা থাকতে পারে, কমন একটা ছিল। আমিও মাঝে দেখছিলাম, ওই যে ডাটা টাইপের একটা আসছিল, ডাবল ডাটা টাইপের, এই কোয়েশ্চেনটাও কমন ছিল। ঢাকা বোর্ডেও সেম একটা কোয়েশ্চেন আসছিল। সাইমা শরীফ, রিপিট দেখে নাও, রিপিট দেখে নাও, এমসিকিউ রিপিট দেখে নাও। আমি মাইক্রোফোন খুলে ফেলছি।